আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাশিয়ায় নতুন করে করোনায় মৃত্যু আক্রান্ত বেড়েছে। রোববার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,০০০-এর বেশি। করোনা মহামারী শুরুর পর গেল কয়েক মাসের মধ্যে আক্রান্তের রেকর্ড করল দেশটি। কঠোর বিধিনিষেধ না থাকা এবং টিকাদান কর্মসূচিতে ধীরগতির কারণে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে টিকাদান কর্মসূচিতে গতি বাড়াতে সাবেক কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অস্ট্রেলিয়া সিডনি ও ক্যানবেরার পর মেলবোর্ন থেকে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম লকডাউনের অবসান হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী এস.এম. আমিনুল রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, ধন্যবাদ তামিম। করোনার মধ্যেই বসবাস, এরকম একটি ঘোষণা কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার স্কট মরিসনের কাছ থেকে কয়েক মাস আগে, এবং সেই রোড ম্যাপের দিকে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বৃহৎ শহর সিডনি লকডাউনের আওতার বাইরে চলে এসেছে। টানা ৩.৫ মাস, ১০৬ দিন কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন ছিল, এবং মাঝখানে ১ মাস কিন্তু রাত্রিকালীন কারফিউ জারিও হচ্ছিল রাতে বেলা। সেটি হচ্ছে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। সিডনিকে কিন্তু সবচেয়ে বেশি ভুগিয়েছে এবছরের গত শেষ ৩ মাসে। তবে সিডনির করোনা পরিস্থিতি এই মুহূর্তে তুলনামূলক ভালো। তবে মেলবোর্ন কিন্তু সিডনির পথেই হাঁটছে। সেখানে করোনা পরিস্থিতি যথেষ্ট খারাপ। এখানে আজকে কিন্তু গত ২৪ ঘন্টায় ১৯০০ জনের উপরে মানুষ করোনা সংক্রমিত হয়েছে, যেখানে সিডনিতে মাত্র ২৫০ জনের কাছাকাছি ২৬৬ জন সংক্রমিত হয়েছে। সেই অবস্থায় কিন্তু মেলবোর্নের প্রিমিয়ার যিনি আছেন, ভিক্টোরিয়া প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ৭০% মানুষ যারা ১৬ বছরের উপরে, তারা যখনই করোনা ভ্যাকসিনের ২টো ডোজের আওতায় আসবে তখনই কিন্তু লকডাউন তুলে নেওয়া হবে। তার মানে হচ্ছে এই বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু তারা, এই সপ্তাহে বৃহস্পতিবার রাতের থেকে কিন্তু তারা এ ধরনের ঘোষণার মধ্যে চলে আসবে বা বাস্তবায়িত হতে শুরু করবে যে মেলবোর্ন লকডাউনের আওতার বাইরে চলে যাবে। আপনাদের মনে করিয়ে দেই যে বড় শহরগুলোর ভিতরে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় লকডাউনে ছিল কিন্তু এই মেলবোর্ন। ২৬২ দিন, গত বছর ২০২০ মার্চের পর থেকে ২৬২ দিন তারা সর্বমোট এখন পর্যন্ত লকডাউনে ছিল। হয়তো আগামী দিনগুলোতে আর লকডাউন দেখা যাবে না, কারণ ৭০% উপরে মানুষ করোনা ভ্যাকসিনের ২টো ডোজই নিয়ে নিচ্ছে। মৃতের সংখ্যা কিন্তু কমছে না, এমনকি করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীও কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে প্রায় ২৭,০০০ জন। তার বেশিরভাগই কিন্তু এই মুহূর্তে বৃহত্তর মেলবোর্নে এবং তুলনামূলক আছে সিডনিতে। এছাড়া ক্যানবেরাতেও আক্রান্ত আছে কিছু, এবং ক্যানবেরার লকডাউনে কিন্তু তুলে নেওয়া হচ্ছে সিডনির পরে। এবং এর মাঝেই কিন্তু আপনারা দেখছেন লকডাউন খুলে নিলেও জনজীবনেতে সেই পরিমাণ ব্যস্ততা কিন্তু শুরু হয়নি। প্রাইমারি স্কুলগুলো খুলেছে ২৫ তারিখ থেকে, হাই স্কুলগুলো খুলতে শুরু করবে, এবং এছাড়া আগামী কিছুদিনই হয়তো দেখা যাবে দীর্ঘ ১.৫ বছর পরে ইউনিভার্সিটিগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া নভেম্বর থেকে আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের, যেখানে ৮০% উপরে মানুষ ইতিমধ্যেই ভ্যাকসিনের ২টো ডোজই পেয়েছে। তার মানে এই নভেম্বরের ১ তারিখের পর থেকে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যেতে পারবে, অথবা যারা বাংলাদেশে আছেন, যাদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে, অথবা অস্ট্রেলিয়ার সিটিজেন যারা ডুয়াল সিটিজেন, তারা কিন্তু আসতে পারবে। তার মানে অনেকের বাবা মা যারা অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট, তারা কিন্তু দীর্ঘদিন পর তার ছেলে মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে ফিরতে আসতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই দোকানপাট দেখা যাচ্ছে, যা এইগুলি আসলে বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশি দোকানগুলো, এখানে কিন্তু কোনো ব্যস্ততা নেই এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান খোলা থাকলেও সেই পরিমাণে মানুষ নেই, না আছে প্রচুর পরিমাণে গাড়ি। রাতের বেলা কিছুটা ব্যস্ততা আসে, তার মানে যে ২ বছর আগে যে বিজনেস যেমন রানিং অবস্থায় ছিল সেই অবস্থায় নেই। সরকার সহায়তা করেছে, জনগণকে সহায়তা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করেছে, তবে আগের মতো পরিস্থিতিতে আসতে হয়তো বা অন্তত আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত লেগে যাবে। তো এই ছিল অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি সর্বশেষ আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। অস্ট্রেলিয়া সিডনি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. আমিনুল রুবেল, জানাচ্ছিলেন সেখানকার কোভিড-১৯ পরিস্থিতির খবর। বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোম। ৩টি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবারে বিক্ষোভে ডাক দেওয়া হয়। এদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিক্ষোভকারীরা। মূলত শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেন ২ লাখের বেশি মানুষ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট।
স্থানীয় সময় শনিবার রোমের সান জোভান্নি চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশেপাশের এলাকা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। মূলত গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরসা নোভার নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন রোম ও এর আশেপাশের শহর থেকে 2 লাখের বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আমাদের সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা কখনোই ঘটেনি। গণতান্ত্রিক দেশে এ ধরনের ফ্যাসিবাদী হামলা মেনে নেওয়া যায় না। আমাদের গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার ধ্বংস করার পায়তারা হিসেবে দেখছি আমরা এই হামলাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের মতাদর্শ ও আন্দোলনের সূচনা করেন। 1943 সালের 25 জুলাই ফ্যাসিবাদ ধ্বংস হয়। মূলত এই ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র বিরোধী কট্টর ডানপন্থীদের মতাদর্শ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের 70% প্রবাসী বাংলাদেশি চট্টগ্রামের হওয়ায় দাবিটি বেশি জোরালো হয়ে উঠেছে। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতের সাথে আকাশ যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 3রা অক্টোবর থেকে ঢাকা টু আমিরাত ফ্লাইট চালু করে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 4টি এবং ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। পাশাপাশি ইত্তেহাদ, এমিরেটস, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই সহ বেশ কয়েকটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এই রুটে। তবে র্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না করার কারণে এখনও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট আসতে পারছে না সংযুক্ত আরব আমিরাতে। এয়ারপোর্টের শৃঙ্খলা বাজে, একদম বাজে, যে আমরা একটু হেল্প চাইছি, কেউ আমাদেরকে হেল্প করতে দেয়নি। যদি চট্টগ্রামের ফ্লাইটটা যদি চট্টগ্রাম থেকে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আমিরাত প্রবাসীদের মধ্যে প্রায় 70% চট্টগ্রামের প্রবাসী হওয়ার পরও চট্টগ্রাম বিমানবন্দরে এখনো পর্যন্ত ল্যাব স্থাপন না করায় সেটিকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন আরব আমিরাতস্থ চট্টগ্রামের প্রবাসীরা। সরকারের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে 2টা ল্যাব যদি আমাদের চট্টগ্রামে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই ফ্লাইটের 70% যাত্রী চট্টগ্রামের। তো চট্টগ্রামে যদি এই ঢাকাতে 6টি ল্যাব বসানো হয়েছে, ওখান থেকে যদি 2টা ল্যাব যদি চট্টগ্রামে বসানো হতো তাহলে এই হয়রানিটা অনেকাংশে লাঘব হয়ে যেত। আমরা আশাবাদী সরকার থেকে আগামী রিপিট টেস্ট যেন সামনে চট্টগ্রামে বসানো হয়। নিজেদের শহরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকা সত্ত্বেও অনেক ভোগান্তি পেরিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হয় বলে দাবি করেন প্রবাসীরা। এমনকি ঢাকা বিমানবন্দরে ন্যূনতম শৃঙ্খলা ও নিয়মনীতি না থাকার অভিযোগ করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সংসদ ভবন এলাকা থেকে অবিলম্বে জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি জানান দলটির নেতারা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর মামুনের রিপোর্ট। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ। লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানান। জিয়াউর রহমান কুলহানের সেই নিজামুদ্দিন আউলিয়া, যে উনি একটু খুনির কবর থাকবে ঢাকা শহরে, যেখানে শেখ ভাসানীর কবর নেই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর নেই, জাতীয় চার নেতার কবর বা ঢাকা শহরে নেই, জিয়াউর রহমানের কবর ঢাকা শহরে থাকা থাকবে কেন? জিয়াউর রহমানের কবর যাতে ঢাকা শহর থেকে বদলি করে বগুড়ায় নেওয়া হয়, সেই প্রতিবাদ আমি বলছি। তৎকালীন যে সমস্ত সেনাবাহিনী অফিসারদের তত্ত্বাবধানে ওই লাশটি আনা হয়েছিল, তারা কিন্তু এখনো জীবিত আছে এবং তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাতে মূলত ওখানে আসলে একটা বাক্স ছাড়া কিছুই নাই। এ সময় বক্তারা বলেন, একটি মহল মোটা অঙ্কের অর্থায়নে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে দেশে দাঙ্গা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই দেশ বিরোধী শক্তি দেশ এবং বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
এবং তারা চেষ্টা করেছে, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, সংগঠনের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম, উপদেষ্টা ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক দিদার আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রব সহ অন্যরা বক্তব্য রাখেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট পর্তুগাল। রোববার রাজধানী লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকায় এই শোভাযাত্রা করে সংগঠনটি। বাংলাদেশি ছাড়াও পর্তুগালে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা এই আনন্দ মিছিলে যোগ দেন। এতে মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনকে সামনে রেখে মিছিল থেকে স্থানীয় পর্তুগিজদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অংশগ্রহণকারীরা। আনন্দ শোভাযাত্রাটি লিসবনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্ট্রিম মুনিচ পার্কে শেষ হয়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।